সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মানে একটা সুযোগ হলো, সুযোগের সদ্ব্যবহার করা, সেটা হচ্ছে আমাদের প্রিয় নাদেল ভাইয়ের সঙ্গে সরাসরি বসে কথা বলবার, কারণ লাইভে আমরা অনেকবার কথা বলেছি। তো নাদেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি কনভারসেশনে। আজকে একটা বিষয় আপনার কাছে জানার যেটা প্রথম আগ্রহ, সেটা হচ্ছে কি যে জামায়াতের একজন নেতা আমরা দেখলাম, যিনি এবার সংসদ সদস্য হিসেবে নির্বাচন করছেন। সেটা নির্বাচনী প্রচারণার জন্য ক্যান্টনমেন্ট এরিয়াতে যখন যাচ্ছিলেন, তখন সেনাবাহিনী তাকে বাধা দিল যে তার গানম্যান নিয়ে যেতে পারবে না, অস্ত্র সহকারে সেখানে প্রবেশ নিষেধ। সেই পর্যায়ে গিয়ে সেই জামায়াতের যেই নেতা, সে হচ্ছে গিয়ে সেনাবাহিনীকে যে উদ্ধত্যপূর্ণভাবে কথা বলল এবং তাদেরকে পাঁচাটা কুকুর পর্যন্ত বলা, এবং সেই 5ই অগাস্টের পরে সেনাবাহিনীর অনেক অফিসাররা এসে আমাদের পা ধরে বসে থাকতো, এই ধরনের বক্তব্য দেয়া। আসলে এই বক্তব্যগুলো নতুন কিছু না ভাই। সেনাবাহিনীর আজকের যে পরিণতি, এই পরিণতি আসলে তারাই ডিজার্ভ করে বোধহয়, তাদের এতদিনের সেই জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত যা করেছে। আপনার কি মনে হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তানপন্থী একাত্তর পরাজিত শক্তি এই ভাষায় কথা বলছে, এটা সেনাবাহিনী এবং বাংলাদেশের জন্য কতটা মানে সম্মানজনক বা অসম্মানজনক? ধন্যবাদ রাসেল, এবং আমাদের এই অনুষ্ঠানটি যারা দেখছেন এবং যারা দেখবেন প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। রাসেল, আপনি যে প্রশ্নটা করলেন, এটা আজকের বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। বিশেষ করে 24-এর 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের জাতীয় পতাকা, শহীদের সংখ্যা, নির্যাতিত আমাদের মা বোন যাদের সংখ্যাটা 2 লক্ষ, মতান্তরে 4 লক্ষ, এবং তারা এগুলোকে আওয়ামী বয়ান বা আওয়ামী মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে চায়। অথচ এগুলো কিন্তু বিশ্বের যারা জেনোসাইড নিয়ে কাজ করেছেন তারাই এই সংখ্যাগুলো নির্ধারণ করেছেন, এবং তারাও এই সংখ্যাগুলো স্বীকৃত অর্থাৎ মীমাংসিত বিষয়গুলো সামনে নিয়ে আসে। সর্বশেষে আমি সেনাবাহিনীর কথা বলতে চাই। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা যে সেনাবাহিনী, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের, আমাদের অতন্ত্র প্রহরী হিসেবে যাদেরকে অবহিত করি, 5ই আগস্ট 24-এর পর থেকে অনবরত মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া থেকে শুরু করে জামাতের এ টিম, বি টিম, সি টিম, লুঙ্গি বাহিনী, হেমলেট বাহিনী, বিভিন্ন বাহিনী আছে। একজনের নাম বলতেই হয়, সেই টাকলা ফুয়াদ, আবুল হাসনাত আবদুল্লাহ, সার্জিসরা সেনাবাহিনী সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলেছে, আমাদের সেনাবাহিনীর ধৈর্য সহ্য অনেক বেশি। ফুয়াদরা এরা, এবং এই তো থামাবো না ভাই, সেনাবাহিনী কি ধৈর্য সহ্য আসলে বেশি, নাকি তারা মেটিকুলাস ডিজাইনে যে ষড়যন্ত্রের অংশ তারা, সেই কারণে তাদের মধ্যে একটা আতঙ্ক আছে যে এদের বিরুদ্ধে কথা বলে এরা যদি সত্য ফাঁস করে দেয় আমাদের অবস্থান, এই ভয়টাও কি পাচ্ছে কিনা সেনাবাহিনী? দেখুন, আমি সেটা আছে কিনা জানি না। যেভাবে জামাত তাদেরকে আক্রমণ করে বিগত সময়গুলোতে কথা বলেছে, আপনি এই যিনি একজন সংসদ সদস্য হয়েছে, আমার যদি খুব ভুল না হয়ে থাকে তিনি একজন ডাক্তার, মিলিটারি পুলিশ ওনাকে তার স্বাভাবিক নিয়মে তার গতিরোধ করেছে, হয়তো তার পরিচয় জানতে চেয়েছে বা কোনো কারণে তার সঙ্গে তাকে তার এই যে তিনি সেনাবাহিনীর যেহেতু স্পর্শকাতর এরিয়া, কথা বলতে চেয়েছে, এই জায়গায় সে কিন্তু অত্যন্ত বিনীতভাবে ওনাকে যেভাবে সম্বোধন করেছে, তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে অনুমতি নেওয়ার কথা বলছে, এবং বলছে বারে বারে যে আমরা আপনাকে আটকাচ্ছি না, একটু কথা বলতে চাচ্ছি। তার বিপরীতে তিনি যেভাবে পাঁচাটা কুকুরের সঙ্গে বা এইভাবে সম্বোধন করলেন, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর। আমাদের জন্য বলতে বাংলাদেশের মানুষের জন্য,
কারণ এই সেনাবাহিনী আমার গর্ব, অহংকারের প্রতীক। আমাদের দুঃখ হয়, কষ্ট হয়, পার্বত্য চট্টগ্রামে করিডোরের বিষয়ে সেনাবাহিনী একটা স্পষ্ট ভূমিকা রেখেছিলেন, ইতিবাচকভাবে তারা, আমি মনে করি, জাতির নিরাপত্তা এবং স্বার্থের বিষয়টা বিবেচনায় নিয়েছেন। কিন্তু আরাকান আর্মি সহ আরাকানের যে বিচ্ছিন্নবাদীরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তারা যেভাবে তাদের উৎসব, তাদের বিভিন্ন অবৈধ কার্যক্রম বা তাদের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম পরিচালনা নির্বিঘ্নে করে যাচ্ছেন, সেনাবাহিনীকে আঘাত করছেন এবং আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা অখণ্ডতার জন্য হুমকি হয়ে যাচ্ছে, তখনও কিন্তু তাদেরকে বা আমাদের শত শত জেলেদেরকে আরাকান আর্মি ধরে নিয়ে যাচ্ছে, আমাদের পোর্টগুলো দিয়ে দেওয়া হচ্ছে, সেন্ট মার্টিন চলে যাচ্ছে। তো এগুলো তো তারই ধারাবাহিকতা। আমি যদি আমার নৈতিক অবস্থানটা ধরে রাখতে না পারি, আমার সাংবিধানিক যে দায়িত্ব সেটা যদি আমি পালন করতে না পারি, তো স্বাভাবিকভাবে এই ধরনের কথাবার্তা শুনতে হবে, অভ্যস্ত হতে হবে, ধৈর্য বাড়াতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে নাজমুল ভাই, যে দীর্ঘমেয়াদে এই যে সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থার জায়গাটা, মানে সবচেয়ে বড় ক্ষতি হয় কোন জায়গাটা, আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে এই যে জুলাই আমাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করেছে যেটা মানবিক জায়গায়, সেটা হচ্ছে আমাদেরকে ধরনের বিশ্বাসহীনতার মধ্যে ফেলে দিয়েছে। আজকে আমি কে আসলে আমার পক্ষের এবং কে গুপ্ত শিবির, আমি কার সঙ্গে কথা বলতে গেলে আমি দ্বিধায় ভুগি, তাকে আমি বিশ্বাস করতে পারি না। প্রথমে এই যে বিশ্বাসহীনতা তৈরি হয়েছে আমাদের, তো জাতিগতভাবে আমাদের সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনী সম্পর্কে যে শ্রদ্ধার জায়গাটা ছিল, যে বিশ্বাসের জায়গাটা ছিল, যে এই সেনাবাহিনী কোনো দলের না, এই সেনাবাহিনী একদম আমার রাষ্ট্রের কি বলে যে নিরাপত্তা রক্ষার জন্যই থাকবে, গণমানুষের পক্ষে থাকবে সেনাবাহিনী, সেই ইমেজটা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কিন্তু আন্তর্জাতিক জায়গায় এর প্রভাবটা আসলে কি পড়বে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে? স্বাভাবিক, দেখুন, আমরা তো এখনো, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের সেনাবাহিনীকে গর্ব এবং অহংকার, আস্থার জায়গায় রাখতে চাই। কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসেছে। আমাদের সেনাবাহিনী কি ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করবে? আমাদের সেনাবাহিনী তার যে পেশাগত দায়িত্ব, তার যে এক্সারসাইজ, সেগুলো না করে তারা যদি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা অন্য দায়িত্ব পালন করে, তাদের পেশাদারিত্ব, তাদের মান জাতিসংঘে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সেনাবাহিনী সার্ভ করে এবং বিভিন্ন দেশে, বিশেষ করে আফ্রিকায় তারা অত্যন্ত সুনামের সঙ্গে সেই সমস্ত দেশের অর্থ সামাজিক অবকাঠামো উন্নয়নে তারা ভূমিকা রেখেছেন। বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য বাংলাদেশকে সেই সমস্ত যুদ্ধ বিধ্বস্ত বা আভ্যন্তরীণ সংঘর্ষে লিপ্ত দেশগুলোর মানুষ অনেক উচ্চতায় নিয়ে গিয়েছে আমাদের এই সেনাবাহিনী। ফরেন রেমিটেন্সের কথা আমি বাদই দিলাম, বাংলাদেশের মান মর্যাদা সেনাবাহিনী এত উচ্চতায় নিয়ে গিয়েছে। এই সেনাবাহিনী আজকে আমাদেরকে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে আসে। বুলকার তোর উনি অনেকটা বায়াসড হয়ে একটা রিপোর্ট দিয়েছেন, জাতিসংঘের নামে চালাতে চেয়েছেন, ব্যর্থ হয়েছেন, আমরা জেনেছি। এটা অনেকটা তার ব্যক্তিগত, ঠিক আছে। এই জায়গায় তিনি বললেন 1500 মানুষ মারা গিয়েছে 15 আগস্ট পর্যন্ত। এই যে তথাকথিত অবৈধ জঙ্গিদেরকে ব্যবহার করে যে ফ্যাসিস্ট ইউনুস আজকে ক্ষমতায় বসেছে, তাদের হিসেব অনুযায়ী 800, তার বাইরে আরো 700 মানুষ মধ্যে আমরা অনেকে ফিরে এসেছে। হ্যাঁ, অনেকেই বেশ দুযোগ দেখেই চলে এসেছেন। এটাও কিন্তু এটা ইউনুসের একটা কৃতিত্ব। তো এই যে বাইরের ইনডেমনিটি দেয়া হলো, এর বাইরে যারা মারা গিয়েছেন, তার বাইরেও কিন্তু শত শত পুলিশ অফিসার, আওয়ামী লীগের নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। এই দেশে কি আইনের শাসন নেই, বিচার নেই, সংবিধান কি স্থগিত হয়ে গিয়েছে? সেনাপ্রধান আমিরে জামাত বলেছিলেন, প্রথম শব্দটা কিন্তু তার মুখে উচ্চারিত হয়েছিল, নিশ্চয়ই মনে আছে। সেই সময় আমি কোট করে লিখেছিলাম যে আমরা জামাতকে, আমিরকে
এভাবে কিন্তু আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, সরকার, প্রশাসন, কোনো বাহিনীর কেউ কেউ এভাবে বলবে না। সম্বোধন করতে এটা দেখি না। একমাত্র দলীয় লোকেরা বলে। তাদের লোকেরা বলে। একদম। তিনি সম্বোধন করেছেন, ঠিক আছে, তিনি বলেছিলেন সব দায় দায়িত্ব তার। তো এই ইনডেমনিটি যে দেয়া হলো, আইনের শাসন কোন জায়গায়? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই 800 বা মতান্তরের সংখ্যা যাই হোক বা তার বাইরে, আমি আর বাড়িয়ে বললাম না, ওই বুলকার তুর্কের সেই তিনি পক্ষপাতমূলক যে রিপোর্টটা দিয়েছেন সেই অনুযায়ী যদি আরো 700 মানুষ হয়ে থাকে, তারা কি বাংলাদেশের নাগরিক না? তাদের পরিবার, তারা কি বিচার চাইতে পারবেন না? তাদের কি অপরাধ যে তাদের সন্তান, তাদের পরিবার, তাদের হত্যাকারীদের বিচার চাইতে পারবে না? সরকারি সম্পত্তি নষ্ট হলো, মেট্রো রেল জ্বালিয়ে দেওয়া হলো, বিটিভিতে আগুন দেওয়া হলো, স্নাইপার রাইফেল সেটা পাকিস্তান থেকে শুটাররা এসেছে না কোথা থেকে এসেছে, সাখাওয়াত সাহেব বাংলায় বলেছেন, সেটাও আমরা শুনেছি। আবার সাখাওয়াত সাহেব আমাদের এই প্যাম্পার্স পড়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অনুষ্ঠানেও তিনি সেটা বলেছেন, সেটাও আমরা শুনেছি। তো এর দায় কি শুধু পুলিশ নিবে? শুধু কি আওয়ামী লীগ নিবে? সরকার নিষ্ক্রিয় ছিল ভাই, যদি বলে আমরা সক্রিয় ছিল সেনাবাহিনী। আসলে এভাবেই আমি মনে করি যে এতগুলা প্রশ্ন আজকে স্বাধীনতার চেতনা বিপন্ন মুক্তিযোদ্ধাদেরকে এমন কি অপরাধ করেছিল তারা দেশকে স্বাধীন করে, যার কারণে গলায় জুতোর মালা দিতে হচ্ছে? আজকে যিনি সবকিছুর দায়িত্ব নিয়েছিলেন তাকে প্রশ্ন রাখতে চাই। আবহমান কাল ধরে বাংলাদেশে গুরু শিষ্য থেকে ছাত্র শিক্ষক যে সম্পর্কটা, আজকে বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা, তিনি প্রাইমারি হোক অথবা উচ্চ মাধ্যমিকের হন, কলেজের হন অথবা বিশ্ববিদ্যালয়ের হন, উপাচার্য থেকে শুরু করে একজন শিক্ষক কেউ কিন্তু নিরাপদ না। যে কোনো সময় মবের শিকার হচ্ছেন। জুতার মালা দিয়ে অসংখ্য শিক্ষকদেরকে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? আজকে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে আছে। এই প্রশ্নগুলো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আছে। এই প্রশ্নগুলোর জবাব কিন্তু দিতে হবে, আজকে হোক, দিতে হবে, কাল হোক, কোনো এক সময়। 75-এর খুনিরা কি আইনের আওতায় আসেনি? 71-এ যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল, যারা নিরস্ত্র 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছিল, যারা বেছে বেছে বুদ্ধিজীবীদেরকে ডেকে নিয়ে বাঙালি জাতিকে বুদ্ধি প্রতিবন্ধী একটি জাতি বানাতে চেয়েছিল, তাদেরকে কি আমরা আইনের আওতায় আনিনি? হয়তো 45 বছর সময় লেগেছিল, 50 বছর সময় লেগেছে। একদিন এই বাংলাদেশে যারা সংবিধান লঙ্ঘন করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে, এই অবৈধ মবকে রাষ্ট্রীয় মদতে বৈধতার মদত দিয়েছেন, যারা আমাদের পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে, সেনাবাহিনীর মান সম্মান, পেশাদারিত্ব এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্যের, অহংকারের, গর্বের যে জায়গা ছিল, যে সেনাবাহিনীর ভূমিকাকে আজকে এতটা অবদমিত করা হয়েছে, অবশ্যই একদিন তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। অবশ্যই বাঙালি সেটা বুঝিয়ে দেবে। আমি আসলে আজকে সেনাবাহিনী বিষয় নিয়ে কথাটা বলতে মানে ভাবলাম আলোচনাটা করি। এর মধ্যে জাস্ট আরেকটা প্রশ্ন করে আমি শেষ করছি আপনাকে। সর্বশেষ যেটা জানার, 5ই আগস্টের পর থেকে আমরা প্রচুর মানুষ, যেমন আমার মতোই আরো অন্ততপক্ষে বা অনেক আছে, অনেক মানুষ আমরা কাজ করছি, বা আপনারা আপনাদের জায়গা থেকে নির্দেশনা দিচ্ছেন, বা আপনারা আমাদের সঙ্গে যেভাবেই সহযোগিতা করা সম্ভব আমাদের সঙ্গে লাইভগুলো করে বা কথা বলে সার্বিকভাবে আপনারা পাশে রয়েছেন। এমন একটা সময় এসে, যখন কঠিনতম সময়, যখন আসলে আমাদের পুরো শক্তি, আমাদের সময়, আমাদের সবকিছুর লক্ষ্য আসলে একটাই হওয়া উচিত, এই পাকিস্তানপন্থী হায়নাদের হাত থেকে দেশকে উদ্ধার করা। এই লড়াইটাই আমরা সবাই করে যাচ্ছি। কিন্তু তারপরেও খুব দুঃখজনকভাবে দেখতে হচ্ছে যে বর্তমানে অনলাইনে আমাদের মধ্যেই, আমার এই কোনো এক সহযোদ্ধা, আমার কোনো একটা বন্ধু, সে হয়তো আমার আরেক সহযোদ্ধাকে আক্রমণ করছে। এই যে অন্তকোন্দলগুলো অনলাইনে ছড়াচ্ছে,
একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এটা কোথাও গিয়ে কি আমাদের এই সম্মিলিত যে আন্দোলন, আমাদের সম্মিলিত যে লক্ষ্যের দিকে আমাদের যাত্রা, সেটাকে বাধাগ্রস্ত করছে কিনা? আর যদি বাধাগ্রস্ত করে তাহলে আসলে এই জায়গায় কি এই সংকটগুলো নিরসনে, মানে এটাকে ঘরোয়াভাবে নিরসন, এবং এই সংকটগুলো যাতে সোশ্যাল মিডিয়ায় না আসে, একে অপরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি এগুলো যাতে পাবলিক ফোরামে না হয়, আহ, এই ব্যাপারে কোনো উদ্যোগ কি আসলে নেওয়ার সম্ভব কি না, আসলে নিয়ন্ত্রণ করা এগুলো? আমি ব্যক্তিগতভাবে দুটো প্রসঙ্গ উল্লেখ করতে চাই। প্রথমত হলো আমাদের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন অনেকগুলো, অনেকেই আমরা অনেককেই চিনতাম না, অনেকেই কোনোভাবেই আমাদের রাজনীতির সঙ্গেও কোনো কালে সম্পৃক্ত ছিলেন না। হ্যাঁ, একদম। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একদম পাকিস্তানের সেই ভাবধারা, চিন্তাধারা এবং মোল্লা মিলিটারির রাজনীতির দিকে যারা বাংলাদেশকে নিয়ে যেতে চায়, সেই জায়গায় অনেকেই স্বপ্রণোদিত হয়। যারা ভবিষ্যতে আওয়ামী লীগ করবেন না, তারা হয়তো আবার আওয়ামী লীগের সমালোচনা করতে পারেন। হ্যাঁ, একদম। যুক্তিসঙ্গতভাবে আওয়ামী লীগ যদি ভবিষ্যতে আবারও কোনো ধরনের যদি কখনো মনে করেন, তারা করতেই পারেন। এই ধরনের অনেকেই দেশে বিদেশে আছেন, যারা দেশে যারা আছেন জীবনের ঝুঁকি নিয়ে, দেশের বাইরে যারা আছেন তারাও কিন্তু বাংলাদেশ যখন এখন মবের রাজত্ব ইউনুসের জমানায় চলছে, এই কারণে ঝুঁকির প্রসঙ্গটাই বললাম আমি, তারা করে যাচ্ছে। এক একজন এক এক প্ল্যাটফর্ম, এক এক দেশ থেকে, এক এক জায়গা থেকে তারা করে যাচ্ছেন। আমি মনে করি এরা প্রত্যেকেই আওয়ামী লীগের পক্ষে না, দেশের পক্ষে কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের পক্ষের যে মানুষগুলো, মুক্তিযুদ্ধের পক্ষের যে মানুষগুলো, আমি মনে করি বাংলাদেশকে এই যে অন্ধকারের অতল গহ্বরে এই জঙ্গিরা নিয়ে যাচ্ছে, এই জায়গা থেকে উদ্ধার করতে হলে বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিকের এগিয়ে আসা দায়িত্ব, এবং ন্যূনতম নিজেদের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা এবং ঐক্য গড়ে তোলা দরকার। এই জায়গায় আমরা কেউ কারো বিরুদ্ধে কথা বলা, সমালোচনা করা, কাদা ছুড়াছুড়ি করা, আমি মনে করি এটা আত্মহত্যার শামিল, আত্মঘাতী আমাদের জন্য হচ্ছে। এই জায়গা থেকে যারাই অনলাইনে কাজ করছেন, আমি মনে করি প্রত্যেকের মেধা আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে। এতে আমরা অবশ্যই একে অন্যকে খুঁচানো বা অন্যের সমালোচনা থেকে বের হয়ে আসাটা অবশ্যই আমাদের উচিত। এবং তার সঙ্গে আরেকটা কথা বলি, অনেকেই হয়তো আমার সঙ্গে এই বিষয়টা মত পার্থক্য থাকতেই পারে, মানে প্রত্যেক মানুষের চিন্তাভাবনা আলাদা থাকে, নিজেদের লজিক আলাদা থাকে। সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের মধ্যে অনেকেই লাল বদর বলে একটা শব্দ উচ্চারণ করেন নেতিবাচকভাবে। জুলাই আগস্টে অনেকেই হয়তো তারা আমাদের সমালোচনা করেছেন, আমি মনে করি তারা তাদের জায়গা থেকে সমালোচনা করেছেন, কিন্তু আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে যে অর্থনৈতিক এবং মানবিক সংকট, মহাসংকটে পড়েছে, মুক্তিযুদ্ধের চেতনা, আইনের শাসন, বাকস্বাধীনতা, গণতন্ত্র যখন ভুলণ্ঠিত হচ্ছে, তারা তখন কিন্তু তাদের বিবেকের তাড়নায় তারা আজকে ইউনুসের এই জঙ্গিবাদ, এই ফ্যাসিস্ট এবং এই অমানবিক মব ত্রাসের রাজত্বের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, চাঁদাবাজিকে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে বা এই হত্যাকাণ্ডকে ইনডেমনিটি দিয়ে আইনের একটা রক্ষা কবচ দিয়েছে, এর বিরুদ্ধে যখন তারা কথা বলছেন, আমি মনে করি তাদেরকে আমাদের স্বাগত জানানো উচিত। এই জায়গায় তাদের বিরুদ্ধেও আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত হলো, তাদেরকে যেন আমরা কটাক্ষ করে খাটো না করি। একেবারেই তাই, এবং এই প্রত্যাশাটুকু আমরাও করি নাদেল ভাই। কারণ আওয়ামী লীগকে ভোট দেওয়াটা আমার, যেরকম আমি ব্যক্তিগতভাবে যে আওয়ামী লীগের ভোট দেওয়াটা আমি আমার দায়িত্ব মনে করি, এটা মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ হিসেবে আওয়ামী লীগকে ভোট দিতে হবে আমাকে, এটা আমি বিশ্বাস করি। আমার আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় আওয়ামী লীগের ভেতর থেকে যদি কোনো আমি মন্দ কাজ দেখি, সেটা সমালোচনা আমাকে করতে হবে। কারণ আমার সন্তান যদি ভুল করে, সন্তানকে নিশ্চয়ই আমি বকা দেবো, আমি তার সংশোধনের চেষ্টা করব। তার মানে আমি সন্তানের মৃত্যু কামনা করছি না। এই শাসন এবং এই জায়গাটার মধ্যে তফাৎটুকু বুঝতে হবে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনা মানে হচ্ছে আমার কাছে বঙ্গবন্ধুকে ফিরিয়ে আনা, মুক্তিযুদ্ধকে ফিরিয়ে আনা। আমরা সেই লড়াইটা করব শেষ পর্যন্ত, এবং যারা অনলাইনে করছেন তা তো নিশ্চয়ই করবেন। এবং
যারা অন্তকুণ্ডলে যুক্ত তাদের কাছে বিনীতভাবে, আমি ছোট মানুষ, বিনীতভাবে অনুরোধ করব, আমাদের পুরো শক্তি, আমাদের মেধা, আমাদের সবকিছুকে একটা জায়গায় আমরা এই মুহূর্তে লক্ষ্যে রাখি। আগে আওয়ামী লীগকে ফিরিয়ে আনুন, মুক্তিযুদ্ধকে ফিরিয়ে আনুন। নাদাল ভাই, আপনাকে ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। রাসেল, আপনাকে সবাইকে ধন্যবাদ। অনেকদিন পরে দেখা হলো, আপনাকে ধন্যবাদ।